আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। আমরা ইতিমধ্যেই সমাজ দর্শন এর একটি পার্ট আমরা আলোচনা করেছি। সেখানে সমাজ কি, সমাজ বিজ্ঞান কি, সমাজ তত্ত্ব কি, সমাজ দর্শন কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আর সেদিন বলেছিলাম সমাজ দর্শনের বিভিন্ন প্রত্যয়, যেমন সম্প্রদায়, সংঘ বা সমিতি, পরিবার, এই সমস্ত বিষয়গুলি নিয়ে, অনুষ্ঠান প্রতিষ্ঠান, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই আজকে আমি এলাম সমাজ দর্শনের বিভিন্ন প্রত্যয়গুলি নিয়ে আলোচনা করতে। তবে এই অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন তোমাদের কমন আসবে, তাই বলবো অধ্যায়টিকে অত্যন্ত গুরুত্ব দেবে। আর এখান থেকে তোমাদের বিবৃতিমূলক প্রশ্ন, সত্য মিথ্যা, এই বিষয়গুলি ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে, যে কারণে অবশ্যই এই অধ্যায়টিকে বুঝতে হবে। কারণ এই অধ্যায় থেকে কমন তো হবে কিছু প্রশ্ন, কিন্তু বোধমূলক প্রশ্ন বেশি হবে এই অধ্যায় থেকে, যে কারণে অবশ্যই তোমরা বিষয়টিকে বুঝে নাও। আর তোমরা যদি আগের ভিডিওটি দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা তাহলে আলোচনা করব কি সমাজ দর্শনের। দেখো, সমাজ দর্শনের মৌলিক প্রত্যয় এর মধ্যে পড়ে কি সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, পরিবার, প্রথা, আচার, এই বিষয়গুলি আমরা জানব। এখানে দৃষ্টান্ত দিয়ে, যে দৃষ্টান্ত তোমাদের বইতে হয়তো দেওয়া থাকবে না, একটা বাইরেকার কোনো দৃষ্টান্ত দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এটাকে সম্প্রদায় বলা হবে নাকি একে সংঘ বলা হবে বা সমিতি বলা হবে, এই ধরনের কোনো প্রশ্ন হবে। তাই সম্প্রদায় কি, সংঘ কি, পরিবার কি, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে। তো প্রথমেই আমরা জানব সম্প্রদায় কি। তো দেখো, সম্প্রদায় বলতে গেলে কিছু মানুষ একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে, কিছু মানুষ একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে। তার মানে কি, সম্প্রদায় হতে গেলে একটা নির্দিষ্ট ভূখণ্ড দরকার, যেখানে তাদের মধ্যে সমষ্টিগত মানসিকতা থাকবে, অর্থাৎ আমরা বোধ থাকবে। এই সমষ্টিগত মানসিকতার মধ্যে আবার 3টে পয়েন্ট আছে। এখানে আমি দেখলাম টেস্ট পেপারের প্রায় পাতায় পাতায় এই প্রশ্নটা আছে, যে এই যে সমষ্টিগত মানসিকতা এর যে 3টে পয়েন্ট কি কি, মানে সম্প্রদায় হতে গেলে আমাদের যে উপাদানগুলি দরকার, এগুলি হলো আমরাবোধ। এই আমরাবোধটা কি, এই যে নির্দিষ্ট ভূখণ্ডের কথা বললাম, সেখানে যারা যারা বাস করবে তাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে যেন বিবাদ তৈরি না হয় এবং তাদের মধ্যে আমরা এই ব্যাপারটা থাকবে। যখনই আমরা আর ওরা এইরকম ব্যাপার তৈরি হয়ে যাবে তখন কিন্তু দুটো সম্প্রদায় হয়ে গেল। তাই একটা নির্দিষ্ট ভূখণ্ডে কিছু মানুষ থাকবে, তাদের মধ্যে আমরাবোধ থাকবে, যে কোনো বিষয় নিয়ে যেন বিতর্ক বিবাদ না থাকে। তাহলে আমরাবোধ, এটা হলো একটা পয়েন্ট, মানে সম্প্রদায় হতে গেলে। আর কি দরকার? আর দরকার হলো কর্মবোধ, অর্থাৎ কিছু কাজ করার বা কর্তব্য করার। তুমি যে সম্প্রদায়ের মধ্যে জন্ম থেকে, আমাদের সম্প্রদায় কি, সম্প্রদায় জন্ম থেকেই কেউ সদস্য হয়, এখানে বাইরে থেকে কেউ সদস্য হয় না আলাদাভাবে। সংঘ সমিতি বলবো তখন ভালো বুঝতে পারবে। তাহলে এখানে জন্ম থেকেই আমাদের এই সম্প্রদায়ের মধ্যে থাকি আমরা। তাহলে এই সম্প্রদায়ের মধ্যে থাকা মানেই কিছু কর্তব্য করতে হবে তোমাকে, অর্থাৎ আমাদের এই কর্তব্য বোধটা যেন থাকে, যে সম্প্রদায়ের মধ্যে থাকতে গেলে সম্প্রদায়ের লক্ষ্যে বা সম্প্রদায়ের মানুষের স্বার্থে, সবার স্বার্থে আমার কিছু কাজ করতে হবে, এই কর্তব্য বোধটা থাকবে। আর একটা পয়েন্ট হলো কি নির্ভরতা বোধ। নির্ভরতা বোধ বলতে মানুষ তো কখনোই স্বনির্ভর নয়, মানুষ সবসময়ই কারো না কারোর উপরে নির্ভর করে। যে কোনো বিষয় নিয়ে মানুষ কিন্তু একেবারে স্বনির্ভর নয়, কারণ আমার একটা জিনিস আছে আর একজনের নেই, বা তার আছে আমার নেই, তারটা আমার দরকার আমারটা তার দরকার, এইভাবে আমাদের মধ্যে কিন্তু পরস্পর নির্ভরতা থাকে। এই নির্ভরতা বোধ থাকবে, তবেই একটা সম্প্রদায় হবে। তাহলে মনে রাখবে, সম্প্রদায় হতে গেলে নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, আর
একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কিছু মানুষের আমরাবোধ থাকবে, মানে সমষ্টিগত মানসিকতা থাকবে, কর্তব্যবোধ থাকবে আর নির্ভরতাবোধ থাকবে, তবেই সেটাকে সম্প্রদায় বলা হবে। যেমন ধরো এখানে একটা প্রশ্ন আসে যে কারাগারকে কি সম্প্রদায় বলা যায়? অতি গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখছি আমরা প্রশ্নটা। একজন ব্যক্তির যাবজ্জীবন জেল হলো, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির ক্ষেত্রে কি সেটা কারাগার সম্প্রদায় হবে? তো এক্ষেত্রে বলি, সম্প্রদায়কে কারাগার বলা মানে কারাগারকে সম্প্রদায় বলা যায় না। মানে আমরা যদি এক কথায় বলি তাহলে কারাগার কখনোই সম্প্রদায় হতে পারে না। কিন্তু যখন প্রশ্নটার ইঙ্গিতটা বুঝতে হবে, প্রশ্নে বলা হচ্ছে যে একজন ব্যক্তি তার যাবজ্জীবন জেল হলো, তার মানে কি তার বসবাসটাই তো কারাগারের মধ্যে হবে, আর কারাগারের নির্দিষ্ট ভূখণ্ডও আছে, আর এইভাবে যাদের যাদের যাবজ্জীবন জেল হবে তাদের মধ্যে আমরাবোধ থাকবে, অর্থাৎ সেই ক্ষেত্রে সম্প্রদায় বলা যাবে। তবে গঠনগত দিক থেকে যদি আমরা বিচার করি, একটা কারাগারের মধ্যে তার নির্দিষ্ট ভূখণ্ড থাকে, আবার আমরাবোধ থাকে, নির্ভরতা বোধ থাকে, কর্তব্যবোধ থাকে। গঠনগত দিক থেকে কারাগারকে কিন্তু সম্প্রদায় বলা যায়। কিন্তু যদি আমরা সম্প্রদায়ের সঙ্গে এর অন্যান্য যে সামাজিক কাজকর্ম সেই দিক থেকে বিচার করি, তাহলে কিন্তু একটা কারাগারকে সম্প্রদায় বলা যাবে না। যেমন ধরো সম্প্রদায়ের মধ্যে মানুষের যে যে সামাজিক চাহিদা মেটে, একটা মানুষ সম্প্রদায়ের মধ্যে থাকে, যেমন বিবাহ বন্ধন, তারপরে তোমার বংশ বিস্তার, এই সব বিষয়গুলি কিন্তু সামাজিক যে চাহিদা, সেই চাহিদাগুলি কিন্তু কারাগারের মধ্যে পূরণ হয় না, যে কারণে কারাগারকে সম্প্রদায় বলা যায় না। তো এখানে আমাদের প্রশ্নের ধরনটা বুঝতে হবে যে কোন ইঙ্গিত থেকে, মানে কিছু কিছু সমাজবিজ্ঞানী বলেছেন যে কারাগারকে সম্প্রদায় বলা যায়, তার মানে কি গঠনগত দিক থেকে মিল আছে তাই। আবার কেউ কেউ বলেছেন যে কারাগারকে সম্প্রদায় বলা যায় না, আমি যে বললাম যে সামাজিক চাহিদা পূরণ হয় না, তাই মানে সম্প্রদায়ের ক্ষেত্রে যে সামাজিক চাহিদা পূরণ হয় সেটা কিন্তু কারাগারের মধ্যে হয় না, তাই কারাগারকে সম্প্রদায় বলা যায় না। তো এখন আমাদের প্রশ্নের ইঙ্গিত বুঝতে হবে, তাহলে তুমি সঠিকভাবে তার উত্তর দিতে পারবে। এবার সম্প্রদায়ের মধ্যে আর কি কি পড়ে, যেমন শিকারী সম্প্রদায়, মানে কিছু মানুষ একটা জায়গায় বসবাস করে এবং তারা সবাই শিকারীর কাজ করে, শিকার করে, তাহলে তাদের মধ্যে আমরাবোধ, কর্তব্যবোধ, তারপরে তার নির্ভরতা বোধ, এগুলি কিন্তু থাকে, যে কারণে শিকারী একটা সম্প্রদায়, মেষপালক সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, এগুলি সম্প্রদায়ের মধ্যে পড়ে। এবারে আসবো আমরা সংঘ বা সমিতি। সংঘ বা সমিতি কাকে বলে? কিছু মানুষ যখন তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এখানে কিন্তু একটা উদ্দেশ্য, কোনো উদ্দেশ্যে একটা কমিটি বা একটা সংগঠন তৈরি করা হয়। মনে রাখবে এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হতে পারে, কিন্তু কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের যে কিছু কিছু মানুষ সংগঠিত হবে তাই না, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জায়গা থেকে, অন্য রাজ্য থেকে, অন্য জেলা থেকে বিভিন্ন মানুষ কিন্তু একত্রিত হয়ে তারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য, তাদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য সংগঠিত হতে পারে, এটাই হলো সংঘ। তবে তাদের যদি স্বার্থ সিদ্ধি হয়ে যায় তাহলে সেই সংঘ ভেঙে ফেলতেও পারে, অর্থাৎ একটা সংঘ কিন্তু ভেঙে ফেলা যায়, কিন্তু একটা সম্প্রদায় কখনোই ভাঙা যায় না। মনে রাখবে সংঘের ক্ষেত্রে সদস্য হওয়াটা মানে বাইরে থেকে কেউ সদস্য পদ গ্রহণ করতে পারে, কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে সদস্য পদ তার জন্মগত। মনে রাখবে তাহলে সংঘ, যেমন ধরো সংঘ, তাকে সমিতিও বলা হয়, সংঘ বা সমিতি। তো এক্ষেত্রে কি হয় দেখবে আমরা পাড়া গ্রামে অনেক সময় দেখি সমিতি তৈরি হয়, বর্তমানে তো মেয়েদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী সমিতি তৈরি হচ্ছে, 11 জন 13 জন এইভাবে কিছু মেয়েদেরকে নিয়ে একটা সমিতি তৈরি করা হচ্ছে, তাদের টাকা এক জায়গায় জমা করা হয়, ব্যাংকে জমা করা হয়, ব্যাংক তার পরিবর্তে লোন দেয় এবং তারা একটা ব্যবসা করে, এইভাবে তাদের উন্নয়নের স্বার্থে তারা কিন্তু একটা কমিটি বা একটা সংগঠন তৈরি করে, এটা সমিতি, সংঘ বা সমিতি। তো এই ক্ষেত্রে কি কি হতে পারে, যেমন শ্রমিক সমিতি, বা এই যে শ্রমিক কোনো কারখানায় দেখবে অনেক শ্রমিক কাজ করে, সেই শ্রমিকদের মধ্যে যদি সমিতি না থাকে তাহলে কিন্তু মালিক পক্ষ চাইলে বেতন হয়তো বৃদ্ধি করাবে না, দ্রব্যমূল্য বাড়লেও বেতন বাড়াবে না। তো সেই ক্ষেত্রে শ্রমিকরা হয়তো কেউ বলবে যে এই বেতনে কাজ করব না, বেতন বাড়াতে হবে, কেউ বলবে যে না ঠিক আছে আমি করব,
এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যে কারণে তাদের স্বার্থে, তাদের উদ্দেশ্য সাধনের জন্য একটা সংগঠন তৈরি করা হয়, সেটা হলো তোমার সমিতি, শ্রমিক সমিতি। এবং সেক্ষেত্রে কি হয়, তারা একসঙ্গে একত্রিত হয়ে মালিকের সঙ্গে তারা সমঝোতা আলোচনা এগুলি করে। বেতন বৃদ্ধি হলে সবাই একসঙ্গে বলে কাজ করবে, বা ধর্মঘটের ব্যাপারগুলি সমিতি ছাড়া কিন্তু হয় না। তাহলে সমিতি বা সংঘ হলো তাদের কিছু মানুষের উদ্দেশ্য সাধনের জন্য। তবে এখানে সমিতি বা সংঘের ক্ষেত্রে দেখবে অন্য কোনো যদি উদাহরণ পরীক্ষায় আসে, তাহলে তুমি সেখানে বিচার করবে যে এটা যে কিছু মানুষ একত্রিত হচ্ছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিনা। যদি হয় তাহলে জানবে এটা সংঘ বা সমিতি। এবার দেখো, যেমন সমিতির মধ্যে আর কি কি পড়ে, কিছু সংঘ আছে, ধর্মীয় সংগঠনও আছে যেগুলি সংঘের মধ্যে পড়ে, মানে কিছু মানুষের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সংগঠন তৈরি করা হয়, সেগুলি ধর্মীয় সংগঠন ও সংঘের মধ্যে পড়ে। এরপরে দেখো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান এই বিষয়টি একটু ভালোভাবে বোঝার আছে। প্রতিষ্ঠান আমরা দুটো অর্থে ব্যবহার করি। অনেক ক্ষেত্রেই কিছু সংঘকে আমরা বা সংগঠনকে আমরা প্রতিষ্ঠান বলে থাকি। যেমন ধরো পরিবার, স্কুল, রাষ্ট্রকে তো আমরা সংঘ বলে থাকি, কিন্তু আমরা ব্যাপক অর্থে যদি ব্যবহার করি তাহলে একে প্রতিষ্ঠানও বলা যায়। কিন্তু প্রতিষ্ঠান মূলত সংঘ বা সমিতির মধ্যে দেখবে কিছু কার্যপদ্ধতি থাকে। সংঘ বা সমিতির মধ্যে যে কার্যপদ্ধতিগুলি থাকে সেগুলিকে সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলা হয়। সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলা হয়, কিন্তু ব্যাপক অর্থে আমরা কিন্তু রাষ্ট্রকেও প্রতিষ্ঠান বলতে পারি, আমরা স্কুলকে প্রতিষ্ঠান বলতে পারি, আমরা পরিবারকে প্রতিষ্ঠান বলতে পারি, এটা ব্যাপক অর্থে। কিন্তু এর যে সংকীর্ণ অর্থ, যেমন ধরো পরিবারের মধ্যে যে বিবাহ, একটা বিবাহের যে আসর বসে, মানে বিবাহের সম্পন্ন হয়, সেই যে একটা বিবাহ পদ্ধতি, এটাকে কিন্তু অনুষ্ঠান বলা হয়। তারপরে তাহলে অনুষ্ঠান বলতে বিবাহ, এটাকে অনুষ্ঠান বলি আমরা। পরিবারের মধ্যেই তো হয়, পরিবারটাকে ব্যাপক অর্থে আমরা অনুষ্ঠান বলে থাকি আর বা প্রতিষ্ঠান বলে থাকি, কিন্তু পরিবারের মধ্যে যে কার্যকলাপগুলি চলে সেগুলিকেও কিন্তু আমরা অনুষ্ঠান বলে থাকি, তবে এটা সংকীর্ণ অর্থে অনুষ্ঠান। তাহলে বিবাহ একটা অনুষ্ঠান। এরপরে দেখো স্কুলকে আমরা ব্যাপক অর্থে কি বলে থাকি, প্রতিষ্ঠান বলে থাকি, কিন্তু স্কুলের মধ্যে দেখবে পরীক্ষা ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, এগুলি কিন্তু আলাদা আলাদা ভাবে কিছু কার্যপদ্ধতি আছে স্কুলে, এগুলোকে অনুষ্ঠান বলা হয়। তাহলে অনুষ্ঠান, তোমার স্কুলের পরীক্ষা ব্যবস্থা, এগুলিকে অনুষ্ঠান বলবে। এইভাবে অনুষ্ঠান যেমন কিছু আছে আমাদের সামাজিক অনুষ্ঠান, এই যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, এই সামাজিক অনুষ্ঠানগুলির আবার বিভিন্ন প্রকার আছে। যেমন ধরো গঠনমূলক অনুষ্ঠান, এগুলো যেমন শিক্ষায়তন, মানে আমরা স্কুল কলেজ যেগুলি বলে থাকি, এগুলি কিন্তু গঠনমূলক অনুষ্ঠান। এরপরে অর্থনৈতিক অনুষ্ঠান আছে, যেগুলি হলো বাজার বসে, বাজার বা হাট যেগুলি হয়, এগুলিকে কিন্তু অর্থনৈতিক অনুষ্ঠান বলা হয়। এরপরে ধরো বন্য বা বর্বর অনুষ্ঠান, এই যে কোনো ধরনের খেলা, ক্রিকেট খেলা বলো, ফুটবল খেলা বলো বা কুস্তি বলো, এই ধরনের যে অনুষ্ঠান, এগুলিকে কিন্তু বর্বর অনুষ্ঠান বলা হয় বা বন্য অনুষ্ঠান বলা হয়। এরপর সরকারি অনুষ্ঠান আছে, যেমন ধরো সুপ্রিম কোর্ট, এটা হলো সরকারি অনুষ্ঠান। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নাট্যশালা, এগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আর এরপরে আমরা এই যে বিভিন্ন অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের মধ্যে যে আচার, আমরা মানে যেমন ধরো নমস্কার করা, অতিথিকে আপ্যায়ন করা, বৃদ্ধকে যত্ন করা, এই যে ব্যাপারগুলি প্রচলিত, এইগুলিকে বলা হয় আচার বা প্রথা, এগুলি মনে রাখবে। এইবার এখানে একটা প্রশ্ন, সংঘের মধ্যে বা সমিতির মধ্যে যে কার্যপদ্ধতিগুলো চালানো হয় সেগুলি কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। তো আশা করছি তোমরা এখান থেকে অনেক অভিজ্ঞতা লাভ করলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।